আস্থা যার প্রতি, বাংলাদেশের মানুষের আকুণ্ঠ সমর্থন যার প্রতি এবং যার প্রতি আকুণ্ঠ সেই আস্থা এবং ভালোবাসার প্রতিদান স্বরূপ আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তথা আমাদের দল পরপর 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই মহৎ জীবন কিংবা সেই মহৎ আত্মার অধিকারী জননেত্রী শেখ হাসিনা 1981 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় অগোছালো, ভীষণ রকম বিন্যস্ত এবং ভঙ্গুর, আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন বাংলাদেশের প্রধান সংগঠন হওয়ার পরেও জিয়াউর রহমানের সময়ে জিয়াশাহীর অত্যাচারে আমাদের দল প্রায় খণ্ডিত এবং ভঙ্গুর, সেই সময় দলের তৃণমূল নেতাদের যে আহাজারি ছিল, বঙ্গবন্ধুর একজন রক্তের উত্তরাধিকারী বাংলাদেশে আসবেন, এসে আওয়ামী লীগের হাত ধরবেন এবং পুনর্গঠিত করবেন, সেই আহাজারি শুনে বঙ্গবন্ধুর মাত্র 2জন সন্তান, বেঁচে যাওয়া 2জন সন্তানের একজন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যথার্থ কল্যাণের মতো কাজ করেছেন। নিজের সংসার, নিজের জীবন, নিজের বাচ্চা কাচ্চা, নিজের স্বামীকে ওই সময় বিদেশে রেখে তিনি বাংলাদেশে এসেছিলেন 1981 সালে আজকের এই দিনে। আজকে আপনারা যারা এই প্রজন্ম, তারা হয়তোবা জননেত্রী শেখ হাসিনার সংগ্রামের কথা দেখেননি, সংগ্রামের কথা জানেন না কিংবা দেখেননি। আপনারা যারা কিছুটা 40-এর উপর বয়স কিংবা এখানে যারা আছেন, আমাদের মুরব্বী যারা, তারা শেখ হাসিনাকে সামনে থেকে দেখেছেন, শেখ হাসিনার লড়াই সংগ্রামকে সামনে থেকে দেখেছেন। বিগত পার্লামেন্ট ভোটের মিটিংয়ে জননেত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রামের কথা বলেছেন আমাদের সংসদীয় দলের সকল সদস্যের সামনে। এই কথা তিনি বলেছেন এইভাবেই, এই সংগ্রামকে দাঁড় করাতে যে তিনি কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া তিনি কিভাবে চষে বেরিয়ে বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলটি বাংলাদেশের সকল অধিকার, স্বাধিকারক এবং মুক্তি সংগ্রামের অগ্রপথী নেতা, সেই দলটি যখন প্রায় অবিভক্ত, সেই দলটিকে জননেত্রী শেখ হাসিনা কিভাবে গড়ে তুলেছিলেন। তার এক পর্যায়ে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুমতি নিয়ে অল্প কিছুক্ষণ বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলাম, কারণ আমি 1981 সালে আমার বয়স 5 কি 6, কিন্তু আমার এখনো মনে আছে জননেত্রী শেখ হাসিনা যেদিন প্রথম ময়মনসিংহে এসেছিলেন রেলগাড়িতে চড়ে, তখন আমি নিতাই কাকার বলেছিলাম, আমি তার সেই প্রথম দরজা খুলে মুক্তি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। পরবর্তীতে 1982 সালে ময়মনসিংহে এসেছিলেন একটি সাদা তিলান গাড়িতে চড়ে। সেই গাড়িটির আমি নেম প্লেটের নাম্বার জননেত্রী শেখ হাসিনাকে বলেছিলাম, এটা কি আপনার গাড়ির নাম্বার ছিল? শুধু একটা কথা বলতে ছিল, নাম্বারটা ছিল চট্ট 10, চট্ট মেট্রো 10। আমি গ বলিনি, ইংরেজির সাথে সাথে মুখ করে বললেন চট্ট মেট্রো গ 10, মানে শেখ হাসিনা এভাবে মনে রাখেন, দলকে মনে রাখেন এবং তার সেই পুরোনো দিনের কথা মনে রাখেন। আজকের দিনের মাহাত্ম্যটা কি? বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর হত্যার ইতিহাস বলতে গেলে অনেক কিছু বলতে হবে। শুধু একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, বারবার মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর হত্যাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য পরবর্তীতে যারা শাসক হিসেবে এসেছে, তারা বঙ্গবন্ধুর হত্যাকে এভাবে বলার চেষ্টা করেছে যে সেনাবাহিনীর গুটি কয়েক প্রথমস্ত সেনা নায়ক কিংবা সৈনিকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, এই কথাতে আমরা পরবর্তী প্রজন্ম বছরের পর বছর ডুবেছিলাম। আমাদেরকে বিশ্বাস করানো হয়েছিল বঙ্গবন্ধুকে গুটি কয়েক সৈন্য মিলে হত্যা করেছে। বঙ্গবন্ধুর মতো একজন মহিলা, হিমালয় সমান যার উচ্চতা, তাকে ভাঙবে কয়েকজন গুটি কয়েক সেনানায়ক কিংবা সৈনিক, এই কথা কোনোদিন আপনারা বিশ্বাস করবেন না। তৎকালীন শীতল যুদ্ধের আমেরিকা জড়িত একজন, বঙ্গবন্ধুকে হত্যার সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জড়িত আমাদের দেশের ভিতরে। আজকে হয়তো বা রাজনৈতিক কারণে পুরো একটা বের করে আমরা তাদের পাশে আছি। তৎকালীন জাসদ যারা করেছিলেন বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট, তারা করে দিয়েছিলেন বিভিন্ন রকম প্রপাগান্ডা, তারা সেদিন বাংলাদেশের মানুষের মস্তিষ্কে ঢোকাতে সমর্থ হয়েছিলেন। তাই বঙ্গবন্ধুর হত্যা দেশের ভিতর এবং দেশের বাইরে একটা বড় অংশের ষড়যন্ত্রের ফসল। এই কথা আছে বঙ্গবন্ধুর হত্যা দিবসে, বঙ্গবন্ধুর হত্যার প্রসঙ্গে আলোচনা করবো। আজকে কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এই দিবসের মাহাত্ম্যটা আপনাদেরকে বলি। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর সারা বাংলাদেশে আওয়ামী লীগ যখন অবিন্যস্ত, তখন আওয়ামী লীগের তার পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসেন,
এই ভঙ্গুর প্রায় ক্ষীয়মান আওয়ামী লীগকে তিনি আরো দ্বিখণ্ডিত করেছিলেন। তিনি দ্বিখণ্ডিত করেছিলেন আওয়ামী লীগের ভিতরে, যখন জোহরা তাজউদ্দিন, সাজেদা চৌধুরী, আব্দুল রাজ্জাক, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান চৌধুরীরা মিলে যখন দলকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। তিনি ক্ষমতায় এসে আবার আওয়ামী লীগকে দুই ভাগ করলেন। তখন আওয়ামী লীগে মিজান গ্রুপ নামে আরেকটি গ্রুপের তৈরি হয়েছিল। আব্দুল মালিক এই কথাটা এই জন্য বললাম, সেই ক্ষয়িষ্ণু ভঙ্গুর আওয়ামী লীগকে জিয়াউর রহমান আবারও ভাঙতে চেয়েছিলেন এবং সেই ভাঙা করার খেলায় আমাদের ময়মনসিংহের অনেক ঐতিহাসিক নেতা সহ সারা বাংলাদেশের অনেক বিখ্যাত নেতারা অংশগ্রহণ করেছিল। আজকে কালকে ছোট করার জন্য আমরা দাঁড়াই না, কিন্তু আমাদের ইতিহাস যেভাবে লেখা হয় সেই ইতিহাসে আপনারা জানবেন। শুধু আমার পিতা বলে নয়, অধ্যক্ষ মতিউর রহমান তার সারা জীবনে আওয়ামী লীগ চরিত্র থেকে সরেননি। বাকি যারা বড় নেতা আছেন হয়েছে অল্প সময়ের জন্য জননেত্রী শেখ হাসিনার চেতনার সাথে তাদের বিদ্বেষ হয়েছে কিংবা দূরত্ব হয়েছে। এই কথাটা যদি ব্যাখ্যার প্রয়োজন হয়, আরেকদিন কোনদিন নেতাদের জীবনী নিয়ে যখন কথা বলবে তখন আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখা দেবো। বঙ্গবন্ধু ৭৫-এর হত্যার পর সকল নেতৃবৃন্দ জেল খেটেছিলেন, কারা জেল খাটেননি। তার অনেক ঐতিহাসিক নেতা, অনেক বিখ্যাত নেতা, কিন্তু তাদের জেল না কাটার কারণগুলো আপনাদেরকে জানতে হবে। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা বাংলাদেশের ইতিহাস থেকে বঞ্চিত হয়েছি, আমরা দলের ভিতরের ইতিহাস থেকে বঞ্চিত হয়েছি। তাই দলের যারা মুরব্বী তাদের প্রতি অনুরোধ থাকবে, আমি হয়তো একটা কথা গেলে সেই কথার গড়বর্থটাকে তারা অন্যভাবে দাঁড় করাবে। আজকে আমি সাংসদ হয়েছি, আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি দলের ইতিহাস বলতে গেলে হয়তো বা বলা হবে আমি আমার পিতাকে সর্বোচ্চ আসনে বসানোর জন্য বলছি। আমার পিতা সর্বোচ্চ আসনে বসার মতো মানুষ নয়। এই ময়মনসিংহের ইতিহাস যতদিন আওয়ামী লীগের লেখা হবে, আপনারা মনে রাখবেন সবচেয়ে বড় আসনে থাকবেন রফিক উদ্দিন ভূঁইয়া সাহেব। তার পরবর্তীতে ইতিহাস বিচার করবে তার আওয়ামী লীগ, আওয়ামী লীগের কার কতটুকু অর্জন, আওয়ামী লীগের কার কতটুকু ঘনত্ব, কার কতটুকু ঘনত্ব, সেটা ইতিহাস একদিন বিচার করবে। কিন্তু আমি সবশেষে আবারও বললাম, এই ময়মনসিংহে আওয়ামী লীগের মহানায়ক রফিক উদ্দিন ভূঁইয়া, পরবর্তীতে মানুষ বিচার করবে। আমার কথায় ইতিহাস কখনো রচিত হবে না। প্রিয় ভাইরা, আসল কথায় আসি। বঙ্গবন্ধুকে হত্যার পর যখন আওয়ামী লীগ দ্বিখণ্ডিত করা হলো, যখন আওয়ামী লীগকে আরো ভঙ্গর করার কাজে জিয়াউর রহমান রপ্ত, আওয়ামী লীগের সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হলো, হত্যা করা হলো। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদেরকে তাদের মুক্তিযুদ্ধের সনদ পড়াতে বাধ্য করা হলো। আওয়ামী লীগের ভিতরে যারা লোভী ছিলেন তাদেরকে ক্ষমতার প্রলোভন দেখিয়ে, অর্থের প্রলোভন দেখিয়ে জিয়াউর রহমান তার মন্ত্রিসভায় সেই দিন ঠাঁই দিয়েছিলেন। এভাবে আওয়ামী লীগকে যখন অনেক কর্মস্থ করার কাজে ব্যস্ত, তখন বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুক্তিযুদ্ধের মানুষ, আওয়ামী লীগের মানুষ, বঙ্গবন্ধুর প্রতি প্রীতিশীল মানুষ, তাদের একটা আহাজারি জননেত্রী শেখ হাসিনা শুনতে পারে। তখন জননেত্রী শেখ হাসিনা দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছিলেন। তিনি জানতেন জিয়াউর রহমানের সময় বাংলাদেশে আসলে তাকে যে সময় হত্যা করা হতে পারে, যে কোনো সময়। জিয়াউর রহমান এই বাংলাদেশে দাঁড়িয়ে তার শাসনকালে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। তাকে যিনি বাঁচিয়েছিলেন কর্নেল তাহের, 29 দিনের মাথায় কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছিলেন। এমন একটি ইতিহাসের বেঈমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন দলকে বাঁচানোর জন্য, বাঁচানোর প্রয়োজনে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। সেই লড়াই সংগ্রামের ইতিহাস আমাদের মুরব্বীরা দেখেছেন। আমরা যেহেতু ৭৫-এর সাথে সাথে আমাদের জন্ম, আমরাও কিছুটা জননেত্রীকে দেখার সৌভাগ্য হয়েছিল। আজকের প্রজন্ম, তোমরা জেনে রাখো, জননেত্রী শেখ হাসিনা 2 ফিটার স্যান্ডেলে একটা সাদা মাটা শাড়ি পরে সেই সাদা সিডান গাড়িতে প্রথম ময়মনসিংহে এসেছিলেন। এবং এই ময়মনসিংহে শুধু নয়, সারা বাংলাদেশের যারা নেতা আছেন, যারা বিভিন্ন জেলার নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, জননেত্রী শেখ হাসিনা তাদের অনেকের সন্তানকেই সংসদে আজকে বসিয়েছেন। তাদের পিতার প্রতি জননেত্রী শেখ হাসিনা তার ঋণ শোধ করেছেন। তাদের সন্তানের মুখে শুনি, তার পিতা বলেছিলেন, আর ময়মনসিংহ তো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছিল, জননেত্রী শেখ হাসিনা গাড়ি দিয়ে এসেছিলেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা যখন দক্ষিণবঙ্গে কিংবা উত্তরবঙ্গে যেতেন, পূর্ব উত্তরবঙ্গে যেতেন, ঘন্টার পর ঘন্টা লঞ্চে, স্টিমারে, নৌকায় করে সেই সব জায়গায় তাকে যেতে হয়েছিল। একজন রাষ্ট্রনায়কের কন্যা, সারা জীবন লড়াই সংগ্রাম দেখে বড় হয়েছেন, তার গায়ে হয়তো মাটিনি। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা,
বাবাকে দেখেছেন লড়াই সংগ্রাম করতে দেখেছেন, 13 বছর বাবাকে কারারুদ্ধ থাকতে দিয়েছেন, কিন্তু সে কিন্তু তখন অন্যের ঘরে ছিল, তার গর্ভে 2 জন সন্তান ছিল, তার একটি পরিবার ছিল। আজকে খুব কম মানুষ আছি আমরা যারা চেয়ার পেয়ে দলের কথা চিন্তা করি। আগে নিজেরা চেয়ার পাই, নিজের পকেট গোছায়, আখের গোছায়, নিজের শালা সম্বন্ধী আত্মীয় স্বজন মামা ভাইরা কোথায় আছে তাদের কথা চিন্তা করি। দলের নেতা কর্মীরা কে কোথায় আছে সেটা আমি সহ ভুলে যাই। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তার বাবার ঋণ শোধ করেছেন, বঙ্গবন্ধুর জীবনে যাদের ঋণ ছিল তাদের সকলকে জননেত্রী শেখ হাসিনা রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই পথ চলা 81 সাল থেকে 91 সাল কিংবা 96 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় আসিনি। 96 সাল পর্যন্ত আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসিনি। 81 থেকে 96 25টি বছর, এই 25টি বছরে জননেত্রী শেখ হাসিনাকে 50 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবং সেটা কোনো গুপ্ত হত্যা নয়। চিটাগাঙ্গে প্রকাশ্য দিবালোকে জননেত্রী শেখ হাসিনাকে মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করতে দেওয়ার কথা, সেই দিন অকাতরে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছেন। এভাবে অসংখ্য হত্যা জননেত্রী শেখ হাসিনার উপর চালানো হয়েছিল, হত্যার পরিকল্পনা। সর্বশেষ বিভক্ত জামাত বিএনপি সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার গ্রেনেড হামলা করা হয়েছিল। 21 আগস্ট আমাদের দলীয় কার্যালয়ের সামনে আমাদের কত মানুষ মৃত্যুবরণ করেছে, আইনুর রহমান সহ আজকে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখবেন বিধায় তার সবচেয়ে সামনের যে গ্রেনেডটি তার পিন খুলে দেওয়ার পরেও সেটা ব্লাস্ট হয়নি। কারণ রাখে আল্লাহ মারেকে আল্লাহ পাক জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন আজকের এই সুন্দর সতেজ, আজকের এই স্মরণীয় আত্মপ্রত্যয়ী বাংলাদেশ দেখার জন্য। প্রিয় ভাইরা, আপনাদের কাছে কিছু প্রশ্ন করি। এই 25 বছরের লড়াই সংগ্রামের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনা বড়জোর তৎকালীন 250 টাকার শাড়ি থেকে আজকে উনি 1000-1200 কিংবা 5000 টাকা দামের শাড়ি পরেন। জননেত্রী শেখ হাসিনাকে বিএনপির নেতা কর্মীরা যারা এই দেশের ভিতরে এবং দেশের বাইরে, জামাত শিবিরের নেতা কর্মীরা যারা দেশের ভিতরে কিংবা দেশের বাইরে জননেত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নিয়ে বিরোধিতা করার সুযোগ পান, আজকে এই মুক্ত দিনে তারা কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে অসৎ করতে পারে না। আপনি ভাবতে পারেন, একবার মাত্র দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া, মাঝখানে 2001 থেকে 2006 এই সুযোগে তার 2 ছেলে শত শত কোটি টাকা সম্পত্তি করেছে। তার 2 ছেলে দুবাই বলে তাদের জায়গা আছে, আরব আমিরাতে তাদের ইনভেস্ট আছে, তাদের সিঙ্গাপুরে ইনভেস্ট আছে। আজকে যে কথাগুলি বলছি, এই কথাগুলির প্রমাণ না থাকলে কোনোদিন তারা ক্ষমতা আসলে আমার বিরুদ্ধে এই মামলা দেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শত শত কোটি টাকা তাদের দেশের বাইরে ইনভেস্ট আছে। তারেক জি আজকে লন্ডনের মতো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরে, ব্যয়বহুল জায়গায় আজকে 15 বছর যাবৎ আছেন। নিশ্চয়ই তিনি না খেয়ে নেই, তার জীবনযাত্রা আপনারা দেখেছেন। একটা রাষ্ট্রনায়কের মেয়ে, সে 4 বার ক্ষমতায়, আর একজন সাবেক রাষ্ট্রনায়কের ছেলে আজকে 15 বছর যাবৎ আলিশান জীবন যাপন করেন। তার আজকে বিস্তারিত বর্ণনা বলে শুধু একটি প্রমাণ দিলাম আপনাকে। তারেক জিয়া 2001 থেকে 2006 ক্ষমতার স্বাদ আহরণ করেছেন মার মাধ্যমে। আর জননেত্রী শেখ হাসিনা নিজে পরপর 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন। তার চরম শত্রু যারা বিদেশে বসে ওই ইলিয়াস কিংবা ওই সাকিবরা যখন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর গায়ে কালেমা লিখতে পারবে, কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে 1 টাকার দুর্নীতিও তারা বলতে পারেন না। তারা কি আপনার ধারণা জননেত্রী শেখ হাসিনাকে মাস্তি করে কথা বলে? ওই শক্তি জানে জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাবেন, আর বাংলাদেশের মানুষ তাদের সেই মঙ্গল কিংবা সেই কাজের বিনিময়ে তাকে প্রধানমন্ত্রী করবেন। তাই তাদের প্রধান টার্গেট হচ্ছে শেখ হাসিনা। আমার আপনার মতো কোন নেতা কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরী কমিটির মধ্যম সারির কোন নেতা তাদের টার্গেট নয়। তাদের সকল টার্গেটের কেন্দ্রবিন্দু হচ্ছে শেখ হাসিনা। অথচ এই মানুষটির গায়ে আজ পর্যন্ত তারা কোন দুর্নীতির কালিমা লিপ্ত করতে পারেনি। আমাদের আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মী, আপনারা যারা লড়াই সংগ্রাম করেছেন, আপনারা যারা বিগত জামাত বিএনপি সময়ে দুঃশাসনে নির্যাতিত হয়েছেন, জিয়া রহমানের আমলে যারা নিষ্পেষিত হয়েছেন, তারা আমাদের চেয়ে সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন শেখ হাসিনা কত বড় নিরাপদ নিয়ে আজকে বাংলাদেশে এসেছেন, আওয়ামী লীগের নেতা হয়ে এসেছেন।
আজকে জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আওয়ামী লীগ 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায়, জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই এই যে 4 বছরের তার শাসনামলে কিংবা 3 বছর শেষ করলে 4 বছরে পদার্পণ করেছেন, বিগত 3 বছরের শাসনামলে বাংলাদেশের কি কি পরিবর্তন হয়েছে আজকে যদি তার কথা বলতে যাই ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। কিন্তু প্রত্যেকটা শ্রেণীর মানুষ আজকে একটি নিম্নবিত্ত থেকে শুরু করে যারা উচ্চবিত্ত আছেন, এখানে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছেন, কেউ নিম্নবিত্ত আছেন, কেউ মধ্যবিত্ত আছেন, কেউ নিম্ন মধ্যবিত্ত আছেন, কেউ উচ্চবিত্ত আছেন, অনেক গাড়ি বাড়ির মালিক আছেন। সকল স্তরের নেতা কর্মীদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবধাবন করুন, অনুধাবন করুন জননেত্রী শেখ হাসিনা আপনার জীবনের জন্য কি কি মঙ্গল বয়ে এনেছেন। আমরা শহরের মানুষ, আমাদের পোশাক আশাক শহরে, আমাদের জীবনযাত্রার মান গ্রামের মানুষের চেয়ে কিছুটা উন্নত, আমাদের আয় রোজগার তাদের চেয়ে উন্নত, আমরা তাদের চেয়ে ভালো করি, ভালো খাই, ভালো পড়াশোনা করি। কিন্তু গ্রামগঞ্জের মানুষের জন্য শেখ হাসিনা কি করেছেন? আমি এমপি হওয়ার পর আমি সুযোগ পেয়েছি গ্রামের মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার, তাদের জন্য জননেত্রী শেখ হাসিনা কি কি করেছেন বিশ্বাস করেন। একটা কাবি টিয়ার কাবিটা দেওয়ার সাথে সাথে আরেকটা লিস্ট চলে আসে। আমি যদি একটু সৎ এমপি হই, যদি সেই দিকে না তাকাই, তাহলে আপনি বিশ্বাস করবেন গ্রামের মানুষ যারা আছেন, কৃষক মজুর, আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন, প্রত্যন্ত গ্রামের রাস্তাঘাট সবকিছুর উন্নতি হয়ে যাবে। কারণ শেখ হাসিনা 1 মাসের মধ্যে আমাকে 3 বার কিংবা 4 বার টিয়ার কাবিটা দিয়েছেন। হোক কিংবা জাতীয় পার্টির হোক, তাদের প্রত্যেকের কাছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এই সকল বরাদ্দ আসেন। আজকে ঢাকা থেকে আস্তে আস্তে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা দেখেছেন, আপনাদের গ্রুপে আমি একটা বয়ান দিয়েছি যে জননেত্রী শেখ হাসিনা আবারও 3টা প্রকল্প পাঠিয়েছেন, আপনারা দয়া করে আপনাদের স্কুল কলেজ মাদ্রাসার নাম দেন। একটা প্রকল্প মাত্র শেষ করতে পারিনি, সেটা শেষটা হতে হতে আবার 3টে প্রকল্প এসেছে। আমরা যারা আওয়ামী লীগের প্রতিনিধি আছি, আজকে সংসদে আছি, তারা যদি সেই প্রকল্পগুলি কিংবা সেই গ্রামীণ অবকাঠামোর বরাদ্দকৃত অর্থ যদি আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তাহলে আপনি জানবেন, আপনি বিশ্বাস করবেন জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষের জন্য কতটা ভাবেন। এই কথাগুলি বলার কারণ হচ্ছে আমরা শহরের মানুষ। আজকে আমি এমপি, আজকে একটি রাস্তা উদ্বোধন করতে গেলে বলি যে এই রাস্তা উদ্বোধন করেছেন মহিদুর রহমান শান্ত। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে একটি কথা। এই টাকা আমার বাবার টাকায় হয়নি, আমার বাবার জমি বিক্রি করে আমি রাস্তাঘাট, স্কুল কলেজ নির্মাণ করিনি, আমার সরকার সেটা আমাকে দিয়েছেন। এবং এই সরকারের প্রধান হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তিনি দুর্নীতি করেন না, তিনি চেষ্টা করেন তার দলের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে দুর্নীতি থেকে বিরত রাখার জন্য। এবং আপনি বিশ্বাস করবেন, আপনি জানবেন, আমি সংসদ নির্বাচনের আগে বলেছি জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সংসদে বলে দিয়েছেন আমি যার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাবো সে যদি আমার এমপি হয় তাকে আমি বরখাস্ত করবো। এই ভয়ে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কর্মী আজকে 5 মাস হচ্ছে কোন সংসদ, আপনি খেয়াল করে দেখবেন বিগত সংসদ নির্বাচনের প্রাক্কালে অনেক সাংসদের বিরুদ্ধে বড় বড় হেডিং হতো, কিন্তু এই সংসদে আসার পর আমাদের কোন সংসদ সদস্য এমন কোন কাজ করেনি জাতীয় দৈনিকের হেডিং হওয়ার মতো। এমন কিছু সাংবাদিক আছেন আওয়ামী লীগের ভোট দেওয়ার কাজে ব্যস্ত, এখন কোন সাংসদের শালা যদি একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে যায় সেটাও সাংসদের উপর দুর্নীতি, সেটা আমাদের দলের কারণ তা বর্তায় না, সেটাদের উপর বর্তায় না। এই কথাগুলো বলার কারণেই যে মানুষটা দীর্ঘ 25 বছর লড়াই সংগ্রাম করেছেন, 25 বছরের লড়াই সংগ্রাম করতে গিয়ে নিজের স্বামী সংসার থেকে দূরে সরে এসেছেন, বারবার তার উপর হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে। একটা মানুষকে 2 বার যদি আঘাত করা হয় তাহলে সে 3য়বারের মাথায় ভয় পায় আমি আবার রাস্তায় পড়বো কিনা, আমি আবার রাস্তায় নামবো কিনা। অথচ 21 থেকে 22 বার তাকে প্রত্যক্ষভাবে গুলি করা হয়েছে। যে মানুষটি তারপরও ভয় না পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আজকের এই জায়গায় এনেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে তার গুরুত্বটা বোঝার চেষ্টা করবেন। আমরা যখন ছোট, আমরা যখন শৈশব, তখন আমরা পেয়ে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে পারি নাই। আমরা যখন বাচ্চা ছিলাম, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, কোন মুক্তিযোদ্ধা বুক উঁচিয়ে বলতে পারতাম আমি মহান মুক্তিযোদ্ধা। আমরা যখন শৈশবে, তখন বঙ্গবন্ধুর ইতিহাস বলা হতো না, মুক্তিযুদ্ধের ইতিহাস বলা হতো না, মুক্তিযোদ্ধারা আজকের মতো বুক উঁচিয়ে কথা বলতে পারতেন না। তখন বরং বাংলাদেশের রাজাকারদের অনেক বেশি প্রভাব ছিল। আপনি জামাত শিবির, আপনি চিন্তা করতে পারেন আপনার আমার পিতা যে রক্ত দিয়েছে এই স্বাধীন বাংলাদেশের জন্য। আমরা আপনার অনেক বাংলাদেশে আপনারা আজকে জানবেন 2 লক্ষ মা বোনের সম্পর্কের কথা বলা হয়,
কিন্তু একটি গোপন স্টাডিতে এসেছে, সেটা যারা খালি লিখিত দিয়েছিল যে আমাকে পাকিস্তানি গোয়েন্দা পাকিস্তানি বাহিনী আমাকে রেপ করেছে, শুধু তাদের নাম লিপিবদ্ধ লাগে 27 লাখ, আমি যদি ভুল না বলে থাকি 22 কিংবা 27 লাখ সেদিন গর্ভপাত করানো হয়েছিল। তার মানে সেই 22 লাখ কিংবা 27 লাখ মা বোনকেও ধর্ষিত করেছিল পাকিস্তানি গোয়েন্দা বাহিনী। আর তাদের দোষরা এই বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন, এর মধ্যে আপনার আমার কোন না কোন আত্মীয় আছেন, আমার মা খালাদের মধ্যে কেউ আছেন যারা সেই দিন গোপনে নিজের সম্মান যাবে বলে সেই কথা তারা লিপিবদ্ধ করে নিজে মহান মুক্তিযুদ্ধে তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। তাদেরকে যারা ধর্ষণ করলো, তাদের ধর্ষণে যারা সহযোগিতা করলো, সেই তারা বাংলাদেশে 25 বছর বুক গুটিয়ে বেরিয়েছে। বিগত খালেদা জিয়ার শাসন আমলে মুজাহিদ নিজামীদের গাড়িতে পতাকা ছিল মহান মুক্তিযুদ্ধে, তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলি দখল করে রেখেছিল। ভাবা যায় একটি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের এত বড় জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল। এটা শুধু বাংলাদেশ বলেই সম্ভব, আর আমরা বাঙালি জাতি ভুলে যাই বলেই সম্ভব। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুকে ছাড়া হবে না। আর আজকের এই যে বাংলাদেশ, আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধু উপহার দিয়েছেন। আর তার কন্যা তার অভিনব শ্রম, মেধা এবং দূরদর্শিতায় আজকে যে আত্মপ্রতি স্বনির্ভর এবং সমানভাবে বিভক্ত বাংলাদেশ, আজকে মেয়েরাও আমাদের এই সমাজে সমানভাবে উঠে এসেছে। এই যে একটি সামনের বাংলাদেশ গড়ে দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ বিদেশে গেলে তারা নিজেদেরকে ইন্ডিয়ান বলে পরিচয় দিত 30 বছর আগে, কারণ বাংলাদেশ বললে তাদেরকে ছোট চোখে দেখা হতো, তাদেরকে হীন বলার চেষ্টা করা হতো। আমার আত্মীয়রা যখন বিদেশি ছিল তারা নিজেদেরকে ইন্ডিয়ান বলে পরিচয় দিতেন, ইন্ডিয়ান বললে কিছুটা গর্ব পাত, কিন্তু কিছুটা তারা সুরক্ষিত হতো বা বিদেশিদের কাছে তারা কিছুটা কদর পেত। আজকে টুটুকাকা দীর্ঘদিন বাইরে ছিল, তিনি বলতে পারবেন বাংলাদেশি পরিচয় দেওয়ার মধ্যে সৌন্দর্যের কিন্তু গর্বের কিছু ছিল না। কিন্তু আজকে সারা পৃথিবীতে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, পদ্মা সেতু করার মাধ্যমে, রোহিঙ্গাদের আশ্রয় দানের মাধ্যমে, 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দানের মাধ্যমে, এবং বিশ্ব পরিমণ্ডলে জননেত্রী শেখ হাসিনা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে বলেছেন বলে আজকে আমরা যারা বিদেশে থাকে, আমাদের ভাইরা যারা বিদেশে থাকে, তারা গর্ব করে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেয়। প্রিয় ভাইরা, জননেত্রী শেখ হাসিনার কীর্তির কথা বলতে কোনো শেষ নেই। শুধু শেষ একটি কথা বলি, আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনা যে দিদীক্ষায় আজকের এই আওয়ামী লীগ করে দিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা যে অধ্যবসায় ভালোবাসায় আজকের এই আওয়ামী লীগ দাঁড় করে দিয়েছেন, এই আওয়ামী লীগ আমার আপনার জন্য যেন কলঙ্কিত না হয়। আর আওয়ামী লীগের যারা দুঃসময়ের নেতা কর্মী, এখানে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের কলঙ্কিত করার আরেকটি রাস্তা জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন। আপনারা দেখবেন জননেত্রী শেখ হাসিনা উনি রাষ্ট্রনায়ক, তারপরও তিনি মানুষের কথা বোঝেন, তার বিপরীতের কথা বোঝেন, তার তৃণমূলের কথা বলেন। শেখ হাসিনা কিন্তু বারবার একটি কথা বলেন, আজকে আমার দল ক্ষমতায়, আজকে কিন্তু আমার দলে মাখন শব্দটা বলেন, আজকে আমার দলে কিসের অভাব নাই, মাখন খাওয়ার লোকের অভাব। শেখ হাসিনা কিন্তু প্রায় বলেন আমার নির্যাতিত নিষ্পেষিত আমার নির্যাতিতদেরকে তারা পায়ে দলিত করে তারা আজকে উঁচু উঁচু আসনে বসে আছেন। এই সংখ্যাও শেখ হাসিনা নিরূপণ করেছেন, এই সংখ্যা নিরূপণ করেছেন। শেখ হাসিনা প্রায় বক্তব্যে বলেন আমার নির্যাতিত কর্মীরা হারিয়ে যাচ্ছে, তিনি আমাদেরকে নির্দেশ দেন আপনারা তাদেরকে আগলে রাখার চেষ্টা করুন। শেখ হাসিনার মতো দরদ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী প্রতি যে তার দরদ, সেই দরদের কথাই হচ্ছে আমাদের সকল আজকে যারা নেতা হচ্ছে, যারা এমপি মন্ত্রী হয়েছে, মেয়র হয়েছে, শেখ হাসিনা প্রত্যেক ভাষণে যেখানেই তিনি কথা বলেন সেখানেই বলেন আমার দলের নির্যাতিতদের আপনারা দেখে রাখবেন। কারণ শেখ হাসিনা তো জানেন এই নির্যাতিতদের উপরেই তাদের ঘাম শ্রমের উপর দাঁড়িয়ে আজকে আমরা আছি। আর মাখন ভোটের ব্যাপারে শেখ হাসিনার স্পষ্ট বক্তব্য আছেন, আমার দল ক্ষমতায় অনেক মাখন ভোট এসেছে, আমার দলের ভেতরে বিভাজন করেছে, আমার দলে তারা বানিয়ে নিয়েছে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন এই কথা বলার অর্থ হচ্ছে এই শেখ হাসিনা এই মাখন ভোটদের চেনেন, আর চেনেন বিধায় তাদের কাউকে জননেত্রী শেখ হাসিনা বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করে নিয়েছে। আমাদের দালালিতে, আমাদের অর্থ লিপ্সতায় তারা হয়তো দলের পদ পেতে পারেন, কিন্তু দলের শীর্ষস্থানীয় চেয়ার থাকা কখনো শেখ হাসিনা
এই ময়মনসিংহ দিয়ে পেয়েছেন, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরাই পেয়েছেন। তাই আওয়ামী লীগের আপনারা যারা নেতা কর্মী আছেন, নির্যাতিত নেতা কর্মী আছেন, আপনারা কোনোদিন আমি সত্য এমপি হব আপনাদেরকে গাড়ি বাড়ি করে দেবে এই আশাই করেননি। আপনারাই করেছেন দলের থেকে ভালোবাসায়। আমি হয়তোবা আবার নিজেকে স্রোতে ভাসিয়ে দেব, আমি গভীর হয়ে যাব, আমি ক্ষমতাসীনদের মতো এই ক্ষমতা যে চরিত্রের রং নষ্ট করে আমি হয়তোবা সেই নষ্টদের চলে চলে যাব, কিন্তু আপনারা বেঁচে থাকবেন। আর আমি যদি সেই নষ্টদের চলে চলে যাই আমি হারিয়ে যাব, কিন্তু আওয়ামী লীগের এই নেতা কর্মীরা বেঁচে থাকবে। আপনারা শেখ হাসিনা যেমন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে অমরত্ব পেয়েছেন, জননেত্রী শেখ হাসিনা তার শুধু বঙ্গবন্ধুর রক্ত বলে আজকের এই জায়গায় আসেনি, তার দীর্ঘ শ্রম লড়াই সংগ্রামে আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি এই জায়গায় এনেছেন। তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত। এই আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া কিচ্ছু নাই। শেখ হাসিনার উপর বাংলাদেশের মানুষের ভালোবাসা ছাড়া কিছু নাই, আস্থা ছাড়া কিছু নাই। তেমনি মনে রাখবেন, শেখ হাসিনার সবচেয়ে বড় আস্থার জায়গা আপনারা। এই আত্মার জায়গায় আপনারা আছেন বিধায় আজকে আমি আজকে এমপি হয়েছি। আপনারা আছেন বিধায় আজকে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায়। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেভাবে আওয়ামী লীগকে বুকে ধারণ করে আছেন, এই আওয়ামী লীগের নেতা কর্মীরা বুকে ধারণ করে আছেন। প্রাপ্তির খাতা অনেকেরই শূন্য, তারা শূন্য খাতা নিয়ে এই পথ চলেন বিধায় জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়। তারা খাতার অঙ্ক মেলাতে বসেন না বিধায় আজকে আমি মহিদুর রহমান সত্য এমপি। তাই দোয়া করবেন আমি যেন সেই ভ্রষ্ট নষ্টদের দলে না চলে যাই। আর আপনারা যেই লড়াই সংগ্রাম আপনাদের ভালোবাসা অধ্যক্ষ মহিদুর রহমান যে জায়গা আছে অন্তত তার জায়গাটা যেন আমি নষ্ট না করি। জয় হোক শেখ হাসিনার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘায়ু দান করুন। আমরা আরো উন্নত বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা রায় চাই। আমরা একদিন উন্নত বাংলাদেশে বসবাস করবো বিধায় শেখ হাসিনাকে বেঁচে থাকতে হবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এই নিপীড়িতরাই জননেত্রী শেখ হাসিনার বর্ণ হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। এখন মোনাজাত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আমাদের আনন্দমোহন কলেজের সাবেক ভিপি জনম গৌরবৃদ্ধ জিল্লু ভাইকে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এর পরবর্তীতে সকল লড়াই সংগ্রাম এবং অধিকার আন্দোলনে আমাদের গণতন্ত্রের আন্দোলনে নিহত সকলের শহীদের আত্মার মাগফিরাত করে দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।